শুনতে কি চাওয়ে তোমায় স্বাগত। আজকের গল্প দ্য আইজ হ্যাভ ইট, লেখক রাস্কিন বন্ড। গল্প পাঠে রয়েছে আমি সঞ্জীব। রোহনা পর্যন্ত ট্রেনের কামরাটা ছিল আমার একার। তারপর একটি মেয়ে উঠল। মেয়েটিকে বিদায় জানাতে এসেছিলেন যে দম্পতি, তারা সম্ভবত মেয়েটির বাবা মা। মেয়েটির স্বাচ্ছন্দ্য নিয়ে তারা স্পষ্টই উদ্বিগ্ন ছিলেন এবং মহিলাটি পুঙ্খানুপুঙ্খ নির্দেশ দিলেন মেয়েটিকে যে সে কোথায় তার জিনিসপত্র রাখবে, কখনোই জানালার বাইরে ঝুঁকবে না এবং কিভাবে অপরিচিত লোকের সঙ্গে কথা বলা এড়িয়ে যেতে হবে। ওরা ওদের বিদায় সম্ভাষণ জানালেন আর ট্রেনটা স্টেশন ছেড়ে এগিয়ে গেল। তখন আমি সম্পূর্ণ দৃষ্টিহীন ছিলাম। আমার চোখ শুধু আলো আর অন্ধকারের পার্থক্যটুকুই বুঝতে পারত। কাজেই মেয়েটির চেহারা কেমন তা আমার পক্ষে বোঝা সম্ভব ছিল না। তবে তার পায়ে চটি ছিল, হাঁটার সময় গোড়ালিতে যে শব্দ উঠছিল তাতেই সেটা বুঝে নিয়েছিলাম। তার চেহারা সম্পর্কে কিছু জানতে আমার হয়তো কিছুটা সময় লাগত, আর হয়তো কখনোই তা জানা হতো না। কিন্তু তার কণ্ঠস্বর আমার ভালো লাগলো, এমনকি তার চটির আওয়াজটাও। তুমি কি একদম দেহেরা পর্যন্ত যাচ্ছ? আমি জিজ্ঞেস করলাম। আমি নিশ্চয়ই অন্ধকারের কোনো এক কোণে বসেছিলাম, কারণ আমার কণ্ঠস্বর শুনে সে চমকে উঠেছিল। সে হালকা একটা শব্দ করে উঠে বলল, আমি জানতাম না এখানে আর কেউ আছে। এটা নতুন কিছু নয়। ভালো দৃষ্টিশক্তি থাকলেও সামনে যা আছে তা দেখার ক্ষমতা সবসময় থাকে না। সম্ভবত তাদের গ্রহণ করার মতন জিনিসই খুব বেশি থাকে। আর যারা দেখতে পারে না বা খুব অল্পই দেখতে পায়, তাদের মনোযোগ সীমাবদ্ধ থাকে কেবল জরুরি বিষয়গুলিতে। বাকি ইন্দ্রিয়গুলিতে যা সবচেয়ে গভীরভাবে ধরা দেয় সেটাই তারা গ্রহণ করে। আমিও আপনাকে দেখিনি, আমি বললাম। তবে আপনি যে ঢুকলেন সেটা আমি শুনতে পেয়েছিলাম। আমি ভাবছিলাম আমি কি তাকে বুঝতে না দিয়েই রাখতে পারবো যে আমি অন্ধ। আবার মনে হলো, যদি আমি নিজের আসন ছেড়ে না উঠি তাহলে ব্যাপারটা সামলানো খুব কঠিন হবে না। মেয়েটি বলল, আমি সাহারানপুরে নামব, সেখানে আমার মাসি আমাকে নিতে আসবেন। তাহলে খুব বেশি পরিচিত না হওয়াই ভালো, আমি উত্তর দিয়েছিলাম। মাসিরা সাধারণত বেশ ভয়ঙ্কর চরিত্রের হন। আপনি কোথায় যাচ্ছেন? সে জিজ্ঞেস করেছিল। দেহেরায়, এবং তারপর মুসৌরি। ওহ, সত্যিই আপনি ভাগ্যবান। আমিও যদি মুসৌরি যেতে পারতাম। আমি পাহাড় ভালোবাসি, বিশেষ করে অক্টোবরে। হ্যাঁ, এটাই সবচেয়ে ভালো সময়। স্মৃতিগুলোর উপর ভর করেই আমি বললাম। পাহাড়ের ঢাল জুড়ে তখন বুনো ডালিয়ার ছড়াছড়ি, রোদের উষ্ণতা অদ্ভুতভাবে মধুর, আর রাত হলে আগুন জ্বালিয়ে তার সামনে বসে সামান্য ব্র্যান্ডি উপভোগ করার মতন শান্ত সময়। বেশিরভাগ পর্যটকই তখন চলে গেছে। রাস্তাগুলি শান্ত এবং প্রায় জনশূন্য। হ্যাঁ, অক্টোবর মাসই সেরা সময়। সে চুপচাপ রইল। আমি ভাবছিলাম আমার কথাগুলো কি তাকে ছুঁয়ে গিয়েছিল, নাকি সে আমাকে কেবল একজন আবেগপ্রবণ বোকা ভেবেছে। তারপরই আমি একটা ভুল করে বসলাম। বাইরেটা কেমন? আমি জিজ্ঞেস করলাম।
প্রশ্নটায় সে বিশেষ কিছু অস্বাভাবিকতা লক্ষ্য করেছে বলে মনে হলো না। সে কি ইতিমধ্যে লক্ষ্য করেছে যে আমি দেখতে পাই না? কিন্তু তার পরের প্রশ্নটি আমার সব সন্দেহ দূর করে দিল। আপনি জানালা দিয়ে বাইরে তাকান না কেন? সে জিজ্ঞেস করল। আমি আসনের ওপর দিয়ে স্বচ্ছন্দে এগিয়ে গিয়ে জানালার ধারে হাত বাড়ালাম। জানালাটা খোলা ছিল। আমি তার সামনে মুখ করে দাঁড়িয়ে বাইরে দৃশ্য দেখছি এমন ভান করলাম। ইঞ্জিনের হাঁফ ধরা আওয়াজ, চাকার একটানা গর্জন আমার কানে ভেসে আসছিল। আর মনের চোখে দেখছিলাম টেলিগ্রাফের খুঁটিগুলো একের পর এক পিছনে সরে যাচ্ছে। আপনি কি খেয়াল করেছেন? আমি একটু সাহস করে বললাম। গাছগুলো যেন নড়ছে, আর আমরা যেন স্থির দাঁড়িয়ে আছি। ওটা তো সব সময়ই হয়। সে বলল, বাইরে কোনো জন্তু চোখে পড়ছে? না। আমি বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই উত্তর দিলাম। আমি জানতাম দেহরার কাছে বনগুলোতে তখন প্রায় কোনো জন্তুই আর অবশিষ্ট নেই। আমি জানালা থেকে মুখ ফিরিয়ে মেয়েটির দিকে তাকালাম। আর কিছুক্ষণ আমরা দুজনেই নীরবে বসে রইলাম। আপনার মুখটা বেশ আকর্ষণীয়, আমি মন্তব্য করলাম। আমি তখন ক্রমেই সাহসী হয়ে উঠছিলাম, তবে মন্তব্যটা ছিল নিঃসন্দেহে নিরাপদ। প্রশংসার মোহ এড়াতে খুব কম মেয়েই পারে। সে মনোরম ভঙ্গিতে হেসে উঠল, স্বচ্ছ ঝংকারময় এক হাসি। আমার মুখটা আকর্ষণীয়, এমন কথা শুনতে বেশ ভালো লাগছে। লোকজন আমাকে বারবার বলে আমার নাকি সুন্দর মুখ। সে কথা শুনতে শুনতে আমি ক্লান্ত। ভেবে নিলাম তাহলে নিশ্চয়ই তার মুখটা সুন্দরী। আর মুখে বললাম, তা বটেই, আকর্ষণীয় মুখও তো সুন্দর হতে পারে। আপনি তো বেশ ভদ্র ও সৌজন্যবান তরুণ। সে বলল, তবে এত গম্ভীর কেন? ভাবলাম ওর জন্য হাসব, কিন্তু সেই ভাবনাটাই আমাকে অস্বস্তিতে ভরিয়ে দিল। হঠাৎ করে একরকম নিঃসঙ্গতা ঘিরে ধরল। আর একটু পরেই তো আপনার স্টেশন এসে যাবে, আমি বললাম। ভাগ্যিস যাত্রাটা ছোট। আমি 2-3 ঘন্টার বেশি ট্রেনে বসে থাকতে পারি না। তবু শুধু তার কথা শোনবার জন্যই আমি প্রায় যতক্ষণই লাগুক না কেন সেখানে বসে থাকতে প্রস্তুত ছিলাম। তার কণ্ঠে ছিল পাহাড়ি ঝর্ণার ঝিলমিল। ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গেই সে হয়তো এই স্বল্প সাক্ষাৎ ভুলে যেত, কিন্তু আমার স্মৃতিতে তার রেশ থেকে গেল পুরো যাত্রাটা জুড়ে। আর তারপরও কিছুটা সময় ইঞ্জিনের শীষ হঠাৎ তীক্ষ্ণ হয়ে উঠল। কামরার চাকার শব্দ আর ছন্দ বদলে গেল। মেয়েটি উঠে দাঁড়ালো, নিজের জিনিসপত্র গুছিয়ে নিতে লাগলো। আমি মনে মনে ভাবছিলাম, তার চুল কি খোঁপা করা ছিল নাকি বেনিতে বাঁধা? হয়তো ঢেউ খেলানো চুল, 2 কাঁধ জুড়ে নেমেছিল, কিংবা খুব ছোট করে কাটা, কে জানে। ট্রেনটি ধীরে ধীরে স্টেশনে ঢুকল। বাইরে তখন কুলি আর ফেরিওয়ালাদের হাঁকডাক শোনা যাচ্ছিল, আর কামরার দরজার কাছেই ভেসে আসছিল এক তীক্ষ্ণ স্বরের নারী কণ্ঠ। সে কণ্ঠ নিশ্চয়ই মেয়েটির মাসির। বিদায়, মেয়েটি বলল। সে আমার একেবারে কাছেই দাঁড়িয়েছিল, এতটাই কাছে যে তার চুলের সুগন্ধ মনটাকে অস্থির করে তুলছিল। মুহূর্তের জন্য ইচ্ছে হলো হাত বাড়িয়ে তার চুল ছুঁয়ে দেখি, কিন্তু ঠিক তখনই সে সরে গেল।
সে যেখানে দাঁড়িয়েছিল সেখানে কেবল সুগন্ধির হালকা গন্ধটুকুই কিছুক্ষণ ভেসে রইল। দরজার কাছে কিছুক্ষণ বেশ হইচই চলল। এক ভদ্রলোক কামরায় উঠতে গিয়ে অপ্রস্তুতভাবে ক্ষমা চাইল। তারপর দরজাটা জোরে বন্ধ হয়ে গেল, আর বাইরের দুনিয়াটা আবার আমার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ল। আমি আমার বার্থে ফিরে এলাম। গার্ডের শিস বাজল, আর ট্রেনটা আবার চলতে শুরু করলো। আরও একবার আমার হাতে ফিরে এলো সেই খেলার সুযোগ, নতুন এক সহযাত্রীর সঙ্গে। ট্রেনটা গতি নিতে শুরু করলো। চাকার একটানা শব্দে যেন কোনো সুর বেজে উঠল, আর কামরাটা কেঁপে উঠে ভারী একটা গোঙানি শব্দ তুলল। আমি জানালা খুঁজে নিলাম এবং তার সামনে বসলাম। এক দৃষ্টে তাকিয়ে রইলাম দিনের আলোতে, যা আমার জন্য কেবলই এক গভীর অন্ধকার। জানালার বাইরের জগতে তখন কত কিছুই না ঘটছিল। সেখানে কি চলছে তা আন্দাজ করাই যেন হয়ে উঠতে পারত এক আকর্ষণীয় খেলা। ঠিক তখনই কামরায় নতুন আসা মানুষটি আমার দিবা স্বপ্নে ব্যাঘাত ঘটালো। সে বলল, আপনি নিশ্চয়ই হতাশ হয়েছেন। এইমাত্র যে সহযাত্রীটি চলে গেল, তার মতো আকর্ষণীয় সঙ্গ আমি নিশ্চয়ই নই। সে একটি আকর্ষণীয় মেয়ে ছিল। আমি বললাম, আপনি কি আমাকে বলতে পারেন তার চুল লম্বা ছিল নাকি ছোট? আমার মনে নেই। তিনি বিস্মিত হয়ে বললেন, আমি তার চোখ লক্ষ্য করেছি, তার চুল নয়। তার চোখ ছিল অপূর্ব সুন্দর, কিন্তু সেই দৃষ্টি তার জীবনে কোনো কাজে লাগেনি। সে ছিল সম্পূর্ণ অন্ধ। আপনি লক্ষ্য করেননি? গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে লাইক করো, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।